সেক্ষেত্রে যেটা হতো কি, তারা অনেক সময় কাগজপত্র সংরক্ষণ করতেন না, অনেক আগের পুরাতন কাগজপত্র দিয়ে সেগুলো করতেন। অনেকের ঠিকানা ঠিক নেই, যেখানে আগে করতেন পরবর্তীতে পাল্টিয়েছেন, এবং এটা করার কারণে হয় কি, প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যায় না, কারণ তার ঠিকানাগুলো তো আগে, এবং অনেকের আছে সামনেই কোনো আহ, তার যে ইউনানি ফার্মার নাম সেটাই লেখা নেই, যাতে ইচ্ছা মতো এটা যে কোনো জায়গায় খুব মানে চৌর্যবৃত্তির আকারে পরিচালনা করা যায়, এগুলো একটু পরিবর্তন আসছে। এবং তারা সবাই মোটামুটি সামনে তারা ইয়ে করছে, তারা তাদের ফার্মার নাম দিচ্ছে। এবং স্যালাইনের ক্ষেত্রে গত বছর থেকে শুরু করে এই বছর পর্যন্ত প্রচুর অবৈধ স্যালাইন আমি সিলগালা করেছি, বন্ধ করেছি, নষ্ট করেছি। এবং যার কারণে এই বছর অনেকগুলো বিসিকের ভিতরে, গত বছরের যদি আপনারা অভিযানগুলো দেখেন, বিসিকের ভিতরে 8-10টা কোম্পানি আমি যাদেরকে ইয়ে করেছি, ধরেছি, তাদের ভিতরে দুটো প্রতিষ্ঠান টিকে আছে, এবং তারা এখন বিএসটিআই অনুমোদন নিয়ে এবং তারা সঠিকভাবে ব্যবসা পরিচালনা করছে। আর যারা বাইরে যেগুলো আছে সেগুলোতে এবারও আমি অনেকগুলো পদক্ষেপ নিয়েছি, তাদেরকে ধ্বংস করেছি, এবং মানে স্যালাইনগুলো, নষ্ট স্যালাইনগুলো, এবং তাদেরকে বড় বড় জরিমানার আওতায় নিয়ে আসছি এবং সিঙ্গেলা করে দিয়েছি। এবং এই সহ আপনারা দেখবেন, খবর পেয়েছে যে বিভিন্ন রকমের প্রাণের জুস বা বিভিন্ন রকমের ব্র্যান্ডের কোম্পানিকে নকল করে তারা জুসগুলো বানাচ্ছিল, এবং ছোট ছোট বাচ্চাদের জন্য রোবো টাইপের আইসক্রিম, এগুলো প্রচুর জিনিসগুলো, এবং বিভিন্ন রকমের শহরের যেমন প্রান্তে আছে, আবার গঙ্গারামপুরের মতো ভিতরে ভিতরে জায়গাগুলো থেকেও আমি সেগুলোকে ধরেছি, এবং তাদের বিরুদ্ধে আহ, বড় ধরনের ব্যবস্থা নিয়েছি, এবং কোনো কোনো ক্ষেত্রে বন্ধ করে দিয়েছি, এবং কিছু কিছু এখনো সিলগালা করে রাখা আছে, যাতে তারা অবৈধভাবে ব্যবসাগুলো পরিচালনা করতে না পারে। এই যে থানা সংলগ্ন মেডিকেয়ার সহ কাশীনাথপুরের 3টি হাসপাতালের বিরুদ্ধে যে ব্যবস্থা এবং সিলগালাকরণ, হাসপাতালে ওটি ব্যবস্থা, এইগুলো সম্পর্কে আপনার। আসলে ওটি ব্যবস্থাপনার ক্ষেত্রে আসলে আমাদের সিভিল সার্জন মহোদয় অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি এগুলো নিয়মিত বলেছেন, আর আমি আসলে সেবা মূল্যের তালিকা প্রদর্শনগুলো, সাধারণ মানুষগুলো যদি যেতেন সেক্ষেত্রে তাদের কাছে দেখা যেত যে তারা তাদের হঠাৎ করে সিবিসি রেট এক একজন এক এক রকম রাখতেন, কেউ 600, 700। সরকার 400 টাকা নির্ধারণের পরে এটা যখন আমরা বড় বড় কতগুলো মানে ডায়াগনস্টিক হসপিটাল ইয়েগুলো নিয়ে আসি, আইনের আওতায় নিয়ে আসি, তখন থেকে কিন্তু এগুলো ভীতি সঞ্চার হয়, এবং তারা এগুলো আইনগুলো মানতে থাকে। এবং সেবা মূল্যের তালিকা প্রদর্শনগুলো ছিল না। সেবা মূল্য হচ্ছে এগুলোই যে কোন টেস্টের কতটা খরচ হবে, কোন ডাক্তারের ক্ষেত্রে কত টাকা তারা চার্জ নেবে, এই জিনিসগুলো এখন প্রতিটা প্রাইভেট, আপনি শহরের প্রতিটা আহ, হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল এবং প্রাইভেট ক্লিনিকগুলোতে আপনি এখন পাবেন। তো এটার একটা আমূল পরিবর্তন আসছে। আচ্ছা, আচ্ছা। আর এই যে মেডিকেয়ার সহ যে কাশীনাথপুরের 3টি হাসপাতালের বিরুদ্ধে হুম, যে ব্যবস্থা হুম। নিয়েছিলেন, এটা আসলে আহ, মানে কি কারণে নিয়েছিলেন? আসলে সেগুলোতে যখন আমরা দেখি যে তারা নার্স, কাশিনাথপুরে এবং এটা ক্ষেত্রেও এরকম ব্যবস্থা ছিল যে তারা যে যাকে দিয়ে তারা কাজগুলো করাচ্ছেন বা নার্সিংয়ে যে করছেন, তার আসলে নার্সিং দক্ষতাই নেই, তার তার না ডিপ্লোমা 3 বছর বা 4 বছর কোনো কিছুই নেই। সে একটা স্টুডেন্ট পাস করে আসছে, সে কিছুই বুঝে না, সে দেখা যাচ্ছে যে তাকে স্যালাইন দিচ্ছে, কখনো ইঞ্জেকশন পুশ করছে, এবং সেক্ষেত্রে যে তার সেবামূল্যের তালিকা প্রদর্শন সেগুলোও সে জানে না। আবার কতগুলো ওষুধ সে ফার্মেসিতে রাখছে বা তার নিজস্ব চেম্বারে যেটা রাখছে, সেগুলো দেখা যাচ্ছে এক্সপায়ার ডেট। টোটালি আমাদের কাছে, আমার কাছে মনে হয়েছিল যে এই টোটাল জিনিসটাই পরিচালিত হচ্ছে একটা ভাওতাবাজি বা একটা ইয়ের ভিতর দিয়ে, যে ব্যবসার সুলভ আচরণ নিয়ে। কিন্তু এই হাসপাতাল বা এই ডায়াগনস্টিক সেন্টারটা অনেকটা সেবামূলক প্রতিষ্ঠান। তো সেজন্য আসলে আমরা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম, এবং কাশীনাথপুরে সিভিল সার্জন মহোদয় ছিলেন, তার নির্দেশক্রমে আমি এটা বন্ধ করি। আমরা প্রতি বছরই দেখি যে ঈদের মধ্যে দূরপাল্লার বাসগুলো বিশেষ করে টিকিটের দাম বেশি রাখে, একটা প্রবণতা। এটা এই ব্যাপারে কি আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? হ্যাঁ, আমি যখন সিরাজগঞ্জে ছিলাম তখন এদের বিরুদ্ধে শাহজাদপুর এক্সপ্রেস, পাবনা এক্সপ্রেসকে 50,000, 30,000, সরকার এক্সপ্রেস, এই 3টে বাসকে বড় ধরনের জরিমানার আওতায় নিয়ে আসি। তো তখন আসলে সিরাজগঞ্জ থেকে, পাবনায় থেকে, যেখানে থাকে না কেন, বাস তো ওই ভাড়া হয়ে যায়, তখন তাদের একটা মেসেজ পৌঁছায়। এবং আমি যখন এখানে পাবনায় 1.5 বছর যখন আগে আসি, তখনও এরকম প্রবণতা ছিল। তো প্রথমে এরকম শাহজাদপুর এক্সপ্রেস, শ্যামলী এক্সপ্রেস, এবং এরকম কতগুলো জরিমানার আওতায় নিয়ে আসার পরে তারা যখন বুঝলেন যে টিকিট কাউন্টারদের দায়ভার মালিক নিতে চায় না, যে তারা এটা দাম বাড়িয়েছে, তো সেক্ষেত্রে এই যখন তাদেরই এই জরিমানা দিতে হচ্ছে, এই প্রবণতা তখন থেকে কমা শুরু হয়ে গেল, এবং এখন এর সুফল পাবনাবাসী ভোগ করছে। আচ্ছা, আমরা দেখেছি যে হামিদ রোড সহ রূপকথা রোডে এই যে রেস্টুরেন্টগুলোর সামনে কাঁচ দিয়ে যে নিরাপত্তা বলয় তৈরি করেছে, এটা আসলে মানুষের স্বাস্থ্য সম্পর্কে কতটা আহ, মানে গুরুত্ব বহন। হ্যাঁ, আগে আসলে আমরা নিয়মিত যখন ভোক্তা অধিকার মিটিং এগুলোতে আমি যখন গিয়েছি, তখন আসলে অনেকের আপত্তি ছিল যে এই জায়গাগুলোতে যখন সন্ধ্যার সময় যাওয়া যায় না, রাস্তার ধারে যেভাবে ধোঁয়াগুলোকে ছেড়ে দেওয়া হয়, এবং একদম খালি ইয়েতে
রাস্তার পাশে যেভাবে বারবিকিউ প্রসেসগুলো করা হয় তার ধুলোবালিও যেমন জমে আর মানুষেরও খুব দুর্দশা তৈরি হয়, যেটা সাধারণ পথচারী। সেক্ষেত্রে আমি এগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কখনো তাদেরকে পরামর্শ দিই, কখনো তাদেরকে কি ফরম্যাটে তৈরি করতে হবে যাতে মানুষের ইয়ে হবে না, দুর্ভোগ হবে না। তারা আমার কথাগুলো শোনে এবং এই আইনি ব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকে এইগুলোর পরিবর্তন আনা সম্ভব হচ্ছে। সেক্ষেত্রে এখন এডওয়ার্ড বা খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট সহ আরও রূপকথার ভিতরে কতগুলো 3টার দোকান যেগুলো এরকম ছিল তারা কিন্তু আমার নিয়মের ভিতরে এসেছে। এটা কিন্তু একটা পরিবর্তন, তাদের ভিতরে চেঞ্জ এসেছে এটা। আমরা দেখেছি যে যে বিভিন্ন ফুটপাতের উপরেও বা বিভিন্ন জায়গায় যে মাংস বিক্রি হয় যত্রতত্র ভাবে, এটা তো আমাদের জানা মতে 6 ঘন্টার বেশি রাখা যায় না। তো এই ব্যাপারে আপনি কি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? আসলে প্রাণী সম্পদ অধিদপ্তরের মতো 4 ঘন্টার বেশি রাখা যায় না। তো শেষ ক্ষেত্রে আসলে আমরা কোনো কোনো ক্ষেত্রে 6 ঘন্টা ছাড় দেওয়ার প্রবণতা ইয়ে করতাম, কিন্তু এটা দেখা যেত যে তারও বেশি সময় সে কাশীনাথপুর থেকে নিয়ে আসার পরে যখন 2টো থেকে নিয়ে আসা হতো 10টা পর্যন্ত চলতো। আসলে প্রায় 8 ঘন্টার কাছাকাছি এই জিনিসগুলো নষ্ট হয়ে যেত, গন্ধ হয়ে যেত। আমি আসলে এই জিনিসগুলোকে নিয়ে আমি রাত 10টা 10:30টার দিকে পর্যন্ত, আপনারা জানেন কিনা জানি না, আমি এগুলো অভিযান পরিচালনা করে আমি এগুলো পুড়িয়ে ফেলেছি, কখনো কখনো মানে ভাগাড় এগুলো ফেলে ধ্বংস করেছি, যাতে তারা এই ব্যবসা থেকে নিজেদেরকে উত্তরণ ঘটায়। এবং সেই হিসেবে আমরা বেঙ্গল মিটকেও মেসেজ দিয়ে থাকি যে তাদের উচ্ছিষ্ট বা এই অংশগুলো বাই প্রোডাক্ট, তারা বলে এটা বাই প্রোডাক্টগুলো কীভাবে সংরক্ষণ করা যায়। এবং 3-4টা আমরা যুগবদ্ধভাবে বেঙ্গল মিটের সাথে মিটিংয়ে বসেছি এবং এডিসি মহোদয় হেল্প করেছেন, যার পরবর্তীতে এখন আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি যে তারা চুলাই করে তারা এখন বরফ রেখে, এবং আমাদেরকে বেঙ্গল মিট এটাই দিয়েছেন তাদের সাধারণ যে গ্রাহক মানে যেগুলো আছে তাদের কাছ থেকে এগুলো বাই প্রোডাক্টগুলো ক্রয় করে, তারাও এইগুলোর ক্ষেত্রে তাদেরকে প্রশিক্ষিত করা হয়েছে এবং তারা এখন ভ্যানের উপরে এগুলো রেখে তারা বিক্রি করছে। এটার একটা পরিবর্তন যে আগে ছোট্টভাবে তারা এখন সঠিকভাবে সেই সেবাটা বা আমি তাকে দিতে সক্ষম হয়েছে বা হয়নি, এটা আপনারা ভালো বলতে পারবেন। আচ্ছা, আমরা দেখতে পাই যে পোশাক খাত একটা পাবনাতে একটা যে ম্যামো সংরক্ষণ না করা প্রবণতা এবং বিভিন্ন জুতা স্যান্ডেলের দোকানগুলোতেও যে ইচ্ছে মতো দাম হাঁকানো, এ ব্যাপারে কি আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? আসলে এই ব্যাপারগুলোতে যখন ঈদের আগগুলোতে এই প্রবলেমগুলো খুব বেশি দেখা যায়, যে ইচ্ছামতো দাম হাঁকানোর প্রবণতা। আর এমনি সময় ওদের অফ পিক আওয়ার থাকে, তো তো এগুলোতে প্রতিবার ঈদের সময় যখন এরকম হয় আমি তার আগেই, বেশ আগেই তাদেরকে যাই, সতর্ক করি। এবং সেই ক্ষেত্রে আমি কখনো কখনো নিজেই যে দেখতে থাকি যে তাদের মেমোগুলো তুলনায় তারা কত বেশি রাখছে। তো সেক্ষেত্রে এবারও আমি গিয়েছি এবং তারা মেমো সংরক্ষণ প্রচলন করেছে। তো কোনো কোনো ক্ষেত্রে আমার মনে হয়েছে যে ডবলের বেশি দাম নিচ্ছেন, সেক্ষেত্রে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। যেমন নাইস শু থেকে শুরু করে আরও কতগুলো এখানে সামনে যতগুলো এরকম বড় বড় দোকান আছে, সবাই প্রায় এই আইনের আওতায় আসছে আর কি। পাবনাতে আমরা জানি স্বনামধন্য একটা দোকান, অনেক নাম করা স্যান্ডেলের জুতার দোকান পাদুকা। পাদুকাতে একবার অভিযান চালিয়েছিলেন, তাদেরকে আসলে কি পেয়েছেন? আসলে দেখা যায় যে তাদের এমনি সময় যে মূল্যটা থাকে আর ঈদের সময় যখন প্রচণ্ড মানে রাশ আওয়ারটা বেড়ে যায়, সময়টা বেড়ে যায়, তখন তারা ওই জিনিসটা স্টিকার ডবল, যেটা দেখা ছিল 900, তারা ওটা বাড়িয়ে করে ফেলছিল 1300, এরকম একটা ইয়ে ছিল ডবল স্টিকার যুক্ত, যেটা দাম পরে বেশি লেখা ছিল। এই জন্য তাদেরকে মনে হয় আমি 30,000 টাকা জরিমানা করেছিলাম এবং সতর্ক করেছিলাম এই ধরনের কাজ পরবর্তীতে না করার জন্য, এবং তারা অঙ্গীকারবদ্ধ হয়েছিল না করার জন্য। আমরা দেখেছি যে এই রোজার মধ্যে তরমুজের অনেক দাম ছিল, কিন্তু পরবর্তীতে 8 রোজা বা 6 রোজা, ঠিক মনে নেই, এর মধ্যে 40 টাকা কেজির দরে চলে এসেছিল। তো এ ব্যাপারে আপনার কোনো পদক্ষেপ ছিল কিনা? আসলে এই তরমুজের নিয়ন্ত্রণে ভোক্তাধিকার সবসময় এবং আমাদের ডিজি মহোদয় খুব তৎপর ছিলেন, যার কারণে ঢাকা থেকে আসলে একটা প্রভাব পড়লেও এই স্থানীয় বাজারে তেমন কোনো সুফল আসলে আমি দিতে পারছিলাম না। তো সেক্ষেত্রে যখন পিস প্রতি বিক্রি করার একটা ইয়ে দেখা যায়, তো পিস এবং কেজি যদি সে কেজি বিক্রি করে, যদি সে সঠিকভাবে সঠিক ইয়ে দামে আমরা এটা ইনশিওর করতে পারি, সেক্ষেত্রে কিন্তু এর প্রভাব পড়ে। তো সেক্ষেত্রে আমি যখন দেখলাম যে তারা মন প্রতি দিয়ে আসছেন, পিস হিসেবে না তার গাড়ির হিসাব দিচ্ছেন আমাকে, তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে তার কেজি কত করে কেনা বা কত টাকা করলেই তার লাভ হবে। সেক্ষেত্রে আমরা চাটমোহরে আমি এরকম একটা ব্যবস্থা নিয়েছিলাম। 5 ঘন্টা দাঁড়িয়ে 2টা বাজারে আমি নিজে বসে থেকে আমি বিক্রেতা হিসেবেই আমি তার তরমুজগুলো বিক্রি করেছিলাম, যার প্রভাব আমি বুঝতে পারি সঙ্গে সঙ্গে এসেই সদর বাজার, তারপরে জালালপুর, অন্যান্য জায়গায় করেছিল। আবার কখনো আমি তার পরের দিন থেকেই বা আড়তে যে দাম ছিল সেই দামে গাড়িতে করে এনে আমি
সেখানে জালালপুর বা স্থানীয় বাজারগুলোতে আমি সেখানে দিয়েছি, যাতে কম্পিটিশন ওটা ধরে রাখার জন্য বাজারে তারাও ওই দামে বিক্রি করতে বাধ্য হয়েছে। যেমন 40 টাকা দর ছিল, কিন্তু সেই সময়ে এমনি তরমুজ বিক্রি হচ্ছিল 65 থেকে 70 টাকা। তো সেই সময়টাতে আসলে এটা রিলিফ করার জন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে কাজ করেছিলাম। আচ্ছা, এখন তো যেভাবে গরম পড়ছে, মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। তো এই গরমের মধ্যে ফ্যান, এসি বা বিভিন্ন এই গরম থেকে শান্তি বা আরাম পাওয়ার জন্য যে বাজারটা, সেই বাজারটার অবস্থা, কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা বা কোনো উল্টাপাল্টা হচ্ছে কিনা? হ্যাঁ, উল্টাপাল্টা হচ্ছে, আসলে হচ্ছে না তা না। যেমন ডিফেন্ডার নামে একটা ফ্যান, এই ফ্যানের আমদানিকারক লেখা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে আমি ঢাকাতেও খবর নিলাম, আমি যখন এদেরকে দেখতে চাই, যেমন মডার্ন ইলেকট্রনিক্স বা এদেরকে আমি যখন অন্যান্যগুলোকে জরিমানা আওতা নিয়ে আসছি, কারণ একটা ভোক্তার 37 ধারায় ভোক্তাধিকার আইনে একটা জিনিসের উপর সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য থাকতে হবে এবং ভোক্তা জানতে বাধ্য তার দাম প্রোডাক্টে কত, আর সেটা আলোকে আমি ভাউচার দেখবো। তো দেখা যাচ্ছে যে কতগুলো প্রোডাক্ট আছে যার উপরে কোনো কিছু মোড়কের উপরে দামই লেখা নেই, এবং সে ইচ্ছা মতো তারা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে এবং ভাউচারও দিচ্ছে না ডিফেন্ডার এই ফ্যানগুলো। তো সেক্ষেত্রে আমরা অবাক হচ্ছি এবং আমরা তাদেরকেও জরিমানা করছি, এবং পাশাপাশি তার ডিলারগুলোকেও আমরা খুঁজে পাই না। এবং ঢাকাতেও যখন খবর নিই, তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নামে তারা এগুলো ব্র্যান্ডিং বাংলাদেশি করে তারা এগুলোকে আমদানিকারক বা এরকম করছে, এবং তাদের সঠিকভাবে তাদের ঠিকানাও পাওয়া যাচ্ছে না। এবং গতকালকেও আমি আতাইকুলাতে যে এই ধরনের ফ্যানগুলোতে যেগুলোর মূল্য লেখা নেই, ভাউচার নেই, সেগুলোতে আমরা জরিমানা করছি এবং তাদেরকে নিবৃত্ত করছি। এবং সেক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন আসছে, যেমন এয়ার প্লাজার নিচে বা এয়ার কর্নারের নিচে কতগুলো ফ্যানের দোকান আছে, তারা স্টিকার যুক্ত চায়না ফ্যানগুলোকে বিক্রি করছে এবং দামের সাথে সমন্বয় করে তাদের ভাউচারে তারা চালানোর সাথে সমন্বয় করে। দর্শক, বাংলাদেশ সরকার ভোক্তা অধিকার যে দপ্তরটি করেছে সাধারণ মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য, হতে পারে আপনি একটি সবজি কেনার জন্য ন্যায্য দাম দিয়ে কিনতে পারেন, একটি ফল, একটি বাসে যাচ্ছেন তার ভাড়া, বা আপনি নদীতে যাচ্ছেন আপনার লাইফ জ্যাকেটটি আপনাকে দিবে কিনা তারা। এই যে ভোক্তার যে অধিকার, দেশে চলতে হলে দেশ তাকে যে অধিকারটা দিচ্ছে সেই অধিকারটা বাস্তবায়িত করার জন্য ভোক্তা অধিকার দপ্তরটি। আমরা আজকে পাবনা ভোক্তা অধিকার দপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির সাথে কথা বলে যেটা জানতে পারলাম, তিনি 1.5 বছর যাবৎ পাবনাতে এসেছেন। তিনি পাবনার সাধারণ মানুষের অধিকার, সরকারিভাবে যে অধিকারটা দেওয়া হয়েছে সে অধিকারটা বাস্তবায়িত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তিনি শুক্রবারেও অভিযান করেছেন, শনিবারেও অভিযান করেছেন। তিনি রোজার ভিতরে তরমুজের দাম বাড়তি ছিল, সেটা তিনি অনেক চেষ্টা করে সহনশীল পর্যায়ে নিয়ে এসেছেন। রোজার মধ্যে, ঈদের আগে যে বাড়তি দামগুলো পোশাকের বাজারে, জুতার দোকানে এবং আনুষাঙ্গিক যে গাড়ি ভাড়া সহ যে বাড়তি দামগুলো নেওয়া হতো এবং যে রসিদ বই দেওয়া হতো না, এসব ব্যাপারে সার্বিকভাবে তিনি অভিযান চালিয়ে পাবনার বাজারটাকে কিন্তু অনেকটা সহনশীল অবস্থায় নিয়ে এসেছেন। এর ভেতর দিয়েও এই সিন্ডিকেট তারা কাদের ঘাড়ের উপরে ভর করে তারা এত দুঃসাহস দেখিয়ে যাচ্ছে। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা চাই বাংলাদেশ আরো এগিয়ে যাবে, ভোক্তা অধিকার স্বাধীনভাবে তাদের কাজকর্ম করতে পারবে। ক্যামেরায় দাউদ শেখের সাথে আমি খালেদ আহমেদ, সিএনএফ টিভি, পাবনা। সিএনএফ টিভি, আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ।